বাঁদর থেকে ধীরে ধীরে হয়েছি আমরা সভ্য মানুষ, তাই তো আজ আমরা দেখছি বাদুর মানুষ। আর এই বাদুর মানুষকে প্রথম মানব সভ্যতার সম্মুখে নিয়ে আসে ডিসি কমিক্স। 1939 সাল থেকে যাত্রা শুরু করা এই ব্যাটম্যান আজ কমিক্সের পাতা থেকে সিনেমার পর্দার মাধ্যমে অনেক দূর এগিয়ে এসেছে। পাশাপাশি অ্যানিমেটেড সিরিজেও ব্যাটম্যানকে দেখা গিয়েছে, তবে তার এই দীর্ঘ যাত্রায় তাকে অনেক অভিনেতার সাহায্য নিতে হয়েছে। যেখানে কোনো কোনো ব্যাটম্যান ফিল্ম দর্শকদের মনে জায়গা করে নিয়েছে, তো সেখানে আবার কিছু কিছু ব্যাটম্যান ফিল্ম দর্শকরা মনে ঢুকাতেই চাইছে না। তাই সবকটি ব্যাটম্যানকে ধরে বেঁধে একটা ভিডিও বানানো হয়েছে, যেখানে তুলনামূলক খারাপ থেকে ভালো ব্যাটম্যান মুভি উল্লেখ করা হয়েছে, যাতে করে কোন ব্যাটম্যান মুভিটা দেখা সবচেয়ে ভালো হবে একটা ফ্যানের কাছে তা সহজেই নির্ধারণ করতে পারে। তুলনামূলক সবচেয়ে খারাপ ব্যাটম্যান মুভি হিসাবে আমি ব্যাটম্যান অ্যান্ড রবিনকে রাখবো। 1997 সালে মুক্তি পায় এই মুভিটি। ক্রিটিক্স বা দর্শক কারো কাছ থেকে ভালো রিভিউ পাননি। মুভিতে ব্যাটম্যান হিসেবে দেখানো হয়েছিল জর্জ ক্লুনিকে, আর পয়জন ভি এর ক্যারেক্টারে উমা থার্মান ও মিস্টার ফ্রিজের ক্যারেক্টারে আর্নল্ড দাদা দুর্দান্ত পারফর্মেন্স করেছে। তবে পারফরমেন্স করলেই তো আর চলবে না, সাথে দর্শকদের ধরে রাখার জন্য ফিল্মের সাথে ইমোশনাল অ্যাটাচ হওয়া, ফিল্মের স্টোরি দারুণ হওয়া দরকার। অ্যাটলিস্ট মোর দ্যান মডারেট প্লট দরকার ছিল। তাই এই মুভিটা মুখ থাবড়ে পড়ে সিনেমাঘর থেকে। এই মুভিটা এখানে রাখার জন্য তুমি অফেন্ড হতে পারো, বাট ব্যাটম্যানকে এই মুভিতে এভাবে ইন্ট্রোডিউস করা ঠিক হয়নি, কারণ ডিসির কাছে একটা এস্টাবলিশ ইউনিভার্স ছিল যেহেতু, তাই ব্যাটম্যানকে অন্য কোনোভাবে ইন্ট্রোডিউস করতে পারতো। কিন্তু এখানে স্টুডিও কোনো এফোর্ট ছাড়াই ব্যাটম্যানকে ঢুকিয়ে দিয়েছে মুভিতে। মুভিটা দেখলে মনে হবে যে এই গ্রেড 2 হিরোর চেয়ে জাস্টিস লিগের সেট আপ করার দিকে বেশি ধ্যান দিয়েছে স্টুডিও। ব্যাটম্যানের ওপর তো ন্যূনতম প্রচেষ্টা লাগিয়েছে, এত দ্রুত সকলকে ইন্ট্রোডিউস করে ও তাদের কেমিস্ট্রি এক্সপ্লেন করে দর্শকদের কাছে, যে অন্তত আমার কাছে এটা ভালো বলে মনে হয়নি। মোস্টলি বেন অ্যাফ্লেকের ওল্ড সিনসিয়ার ব্রুস ওয়েইন ব্যাটম্যানের ক্যারেক্টার থেকে ল্যাক করছিল। 1966 সালে এই মুভির মাধ্যমে ব্যাটম্যান সিনেমার পর্দায় প্রথম দেখা দেয়। 6 দশক পুরনো হলেও মুভির মধ্যে একটা বিশেষত্ব রয়েছে যা মডার্ন ব্যাটম্যান মুভিগুলোতে আর পাওয়া যায় না। এই মুভিতে কমিক্স অনুসারে ব্যাটম্যানের ক্যারেক্টার ডেভেলপ হয়েছিল, যেখানে অ্যাডাম ওয়েস্টের ব্যাটম্যান সিলি, চিজি ও ডাম টাইপের ছিল। এমনকি সে যখন একটা সিরিয়াস সিচুয়েশনও পড়তো তখন ঠিক কোনো না কোনোভাবে ওটা নিয়ে একটু কমেডি সিন হয়েই উঠতো। এটার একটা চার্ম রয়েছে ওই ব্যাটম্যান মুভিতে। ব্যাটম্যান ফরএভার মুভিটিতে বেশ কিছু দুর্বলতা রয়েছে, তবে প্রশংসারও অধিকার রয়েছে মুভিটার। টিম বার্টনের এক জবরদস্ত কাজ করেছে এই জায়গায়। ভাল কিলমের এই মুভিতে মাইকেল কিটনের হাত থেকে ব্যাটস নিজের হাতে তুলে নেয়। এটা খানিকটা মুভির ডাউনগ্রেড বলা যেতে পারে, তবে কিলমের নিজের সবটুকু দিয়ে এক পাওয়ারফুল প্রেজেন্স ধরে রেখেছে মুভিতে। এছাড়াও জিম ক্যারি অ্যাজ দ্য রিডলার ও টমি লি জোন্স অ্যাজ টু ফেস চমক লাগিয়েছে দর্শকদের এই মুভিতে। এই মুভির মধ্য দিয়ে ব্যাটম্যান তার ডার্ক টোন পায়, যা এখনও চলে আসছে। টিম বার্টন মুভির পরিচালনা করেছে ও তার কাজ যে সেই লেভেলের হয়েছিল তা যদি কেউ আজও মুভিটা দেখে তা বুঝতে পারবে। মাইকেল কিটেন যতটা ব্রুস ওয়েনের ক্যারেক্টারে সাবলীল, ঠিক ততটাই ব্যাটম্যানের ক্যারেক্টারও সাবলীল। এর ব্যাকগ্রাউন্ড স্কোর খুব ভালো, যা চোখ কান মুভিটাকে মজার সাথে উপভোগ করবে। মুভিটার একটাই খারাপ হলো যে মুভিটা তার আসল কাহিনীতে আসতেই অনেক সময় নিয়ে নেয়। দর্শকদের মনে আগে থেকে ব্যাটম্যানের ক্যারেক্টারে একটা ওয়েল এস্টাবলিশড পরিচয় রয়েছে, যেখানে একেবারে গোড়া থেকে শুরু করা কোনো প্রয়োজনীয়ই ছিল না মুভিটিতে। মুভিটার অর্ধেক সময় এই অরিজিনাল স্টোরি নিয়েই জড়িয়ে থাকে, যা ভিজুয়ালি একটু ল্যাক করে। তবে যেখানে ক্রিশ্চিয়ান বেল রয়েছে সেখানে এই অপরাধ মাফ করে দেওয়াই যায়। দ্য ডার্ক নাইট রাইজেস মুভিতে একটা সারপ্রাইজিং ও ইন্টারেস্টিং কাস্টিং ছিল, যেখানে টম হার্ডি থেকে অ্যান হাথওয়ে তাদের ক্যারেক্টার তথা বান ও ক্যাটওম্যান হিসেবে চরম পারফরমেন্স করেছে। ব্যাটম্যান বিগিনস মুভির থেকে এটা অনেক লার্জ স্কেলে প্রডিউস হয়েছিল। তাদের এই বাউন্ডারি পেরানো সাহসের ফলে গোথাম সিটিকে একটা ইমোশনাল টাচ দিতে পেরেছিল, ফলে এটাকেও একটা হিউম্যান ক্যারেক্টারের মতো লাগছিল। আর ঠিক এই কারণের জন্য এই মুভিটা একবার হলেও দেখা উচিত দর্শকদের। এই মুভিটা টিম বার্টন ডাইরেক্ট করেছিল, আর এটাতেও যে তার সিনেমার পাকা হাতের ছোঁয়া রয়েছে তা মুভিটা দেখলেই বুঝতে পারবে। মুভিটার প্রথম থেকে শেষ পর্যন্ত নিখুঁতভাবে হয়েছে, তার সাথে রয়েছে টপ লেভেলের ভিজুয়াল এক্সপিরিয়েন্স। তবে মুভিটার একটা খাসিয়াত হলো কেটন মুভিতে ব্যাটম্যান হিসেবে রিটার্ন করে। অ্যাজ এ ব্যাটম্যান ফ্যান ইট ইজ ওয়ার্থ টু ওয়াচ। আমি জানি যে ডার্ক নাইট মুভিটা টপ পজিশনে থাকা দরকার, তবে সে এই পজিশনে নেই। তার পরিবর্তে ওই পজিশনের জন্য অন্য ব্যাটসম্যান রয়েছে। এর কারণটাও আমি বলছি, তবে তার আগে এই মুভিটা টপ লেভেলে গ্রেট হওয়ার কারণগুলো জেনে নেওয়া যাক। প্রথমত হিথ লেজারের জোকার। মুভিতে যে প্র্যাকটিক্যাল সিনগুলো রয়েছে সেগুলো সত্যি নেক্সট লেভেল ছিল। ব্যাটম্যানের অরিজিন স্টোরি থেকে এটা অনেক গুণ ভালো। তবে অনেকেই ক্রিস্টোফার নোলানের ডাইরেকশন স্টাইল পছন্দ করে না, তবে তিনি এই মডার্ন সুপারহিরো মুভির জনরায় একটা কিক স্টার্ট প্রদান করেছিল। আরও অনেক কারণ রয়েছে মুভিটা দেখিবার জন্য, তবে এটা কখনোই বিট করতে পারবে না
আজ থেকে 1 দশক আগে অবধি কেউ কখনো আশাই করেনি যে রবার্ট প্যাটিনসন ব্যাটম্যানের সুইটে নিজেকে মানিয়ে নিতে পারবে। আর এটা ভেবে অনেক লোকের হাসি পেয়ে যেত যে রবার্ট প্যাটিনসনকেও ব্যাটম্যান হিসেবে দেখা যেতে পারে, কিন্তু রবার্ট প্যাটিনসন ব্যাটম্যানের চরিত্রের প্রতিটা সেকেন্ডকে জীবন্ত করে তুলেছে। পাশাপাশি মুভিতে দুর্দান্ত এক্সিলেন্ট কাস্টিং ছিল। কিছু কন্ট্রোভার্সারি হয়েছিল তার ব্যাটম্যান ক্যারেক্টারের কাস্টিং এর জন্য, কিন্তু রবার্ট প্যাটিনসন দেখিয়ে দিয়েছে তিনিও সেই গুণাগন্তি কিছু অভিনেতাদের মধ্যে পড়ে যারা ব্রুস ওয়েনে ও ব্যাটম্যান ক্যারেক্টারকে নিখুঁতভাবে স্ক্রিনে ফুটিয়ে তুলেছে। আর যদি ব্যাটম্যানকে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করতে ভুলবেন না, আর যদি ব্যাটম্যানকে ভালো না লেগেও থাকে তাহলেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ব্যাটম্যানের কথা মনে করে ডান দিকের ভিডিওটি ক্লিক করে দেখে ফেলুন।